কঠোর নিরাপত্তায় শেষ হলো এসএসসি ও সমমান পরীক্ষা। নওগাঁয় একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা। 7 সকালে ভারতে 5.2 মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও। ইরান সমঝোতায় না এলে চরম পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। এবং আইপিএলে যোগ দিয়ে পিএসএল নিষিদ্ধ শ্রীলঙ্কার অলরাউন্ডার সানাকা। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। কঠোর নিরাপত্তায় শেষ হলো এসএসসি ও সমমান পরীক্ষা। মঙ্গলবার দুপুর 1টায় পরীক্ষা শেষ হয়। এর আগে সকাল 10টায় দেশের 3,885টি কেন্দ্রে একযোগে শুরু হয় পরীক্ষা। এতে সারা দেশে 30,666টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 18.5 লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নেয়। এবার এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারি নিশ্চিতে তৎপর ছিল শিক্ষা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে নকল ও ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম ও এহসানুল হক মিলন। চাঁদপুরে কয়েকদিন ধরে তীব্র গরমের মধ্যে লোডশেডিং এর বিড়ম্বনায় পড়েছে জেলাবাসী। দৈনিক 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন। বিশেষ করে চরম দুর্ভোগে পড়েছে এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা। চাঁদপুরে এবছর 74টি কেন্দ্রে প্রায় 30,000-এর বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার মধ্যে এমন লোডশেডিং এ বিপাকে পড়েছে পরীক্ষার্থীরা। তারা বলছেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় রাতে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। প্রচণ্ড গরমে ঘুমের সমস্যা হওয়ায় মনোযোগ কমে যাচ্ছে, যা পরীক্ষার প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে চাঁদপুর জেলার শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, বিদ্যুৎ সমস্যা নিয়ে কেন্দ্রগুলোতে জেনারেটর দেওয়ার সক্ষমতা নেই। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে ওই কেন্দ্রে আইপিএস এর ব্যবস্থা রাখা হয়েছে। বাকি যেসব কেন্দ্রে আইপিএস রাখা সম্ভব নয় সেখানে হয়তো আলোর ব্যবস্থার জন্য মোমবাতি রাখা হবে। এছাড়া এসএসসি পরীক্ষা কেন্দ্রিক অন্য কোনো জটিলতা নেই বলেও জানান তিনি। কারণ পরীক্ষা চলাকালীন যদি বিদ্যুৎ না থাকে তাহলে ছেলেরা লিখতে অসুবিধা হবে, আলোর ক্ষেত্রে সমস্যা হবে, ফ্যান না চলে তাদের শরীর ঘর্মাক্ত হয়ে যাবে এবং তারা ভালো করতে পারবে না। পরীক্ষা ভালো করার জন্য কষ্টকর হয়। এই জন্য আমরা প্রত্যাশা করছি শহরের সব জায়গায় যাতে বিদ্যুৎ থাকে এবং জেলার সর্বত্র এবং সারা বাংলাদেশে যাতে বিদ্যুৎ চলমান থাকে। হজ যাত্রার 4র্থ দিনে সৌদির উদ্দেশ্যে পাড়ি জমাবেন 5,233 জন যাত্রী। এই মুহূর্তে আশকোনা ক্যাম্পে আছেন সহকর্মী সিফাত আল ফাহিম। সরাসরি যাচ্ছি তার কাছে। রয়েছে আশকোনা হজ ক্যাম্পে ঠিক সামনের এই জায়গাটিতে। হজ যাত্রার 4র্থ দিনে আজ মোট 13টি ফ্লাইটে 5,233 জন হজ যাত্রী তারা সৌদি আরবের উদ্দেশ্যে পাড়ি জমাবেন এবং সেটিকে ঘিরে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, যারা হজ যাত্রীরা রয়েছেন তারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই আশকোনা হজ ক্যাম্পে এসেছেন এবং তাদের পদচারণায় মুখর এই আশকোনা হজ ক্যাম্পটি। এবং কিছুক্ষণ আগে এই হজ ক্যাম্পের যিনি পরিচালক রয়েছেন লোকমান হোসেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবছর হজ যাত্রাকে ঘিরে তারা নানাবিধ পরিকল্পনা নিয়েছেন। এর মধ্যে তারা হাজিদের নানান সুবিধার্থে তারা নানা ধরনের পরিষেবার বিষয়টি কিন্তু তারা চালু করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে হাজিদেরকে ফ্রিতে ইন্টারনেট সেবা থেকে শুরু করে ইমিগ্রেশন এবং বোর্ডিং সেবা সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সেই বিষয়েও কিন্তু আমাদেরকে তিনি নিশ্চিত করেছেন। এবং একই সাথে এই হজ ক্যাম্পটিতে কিছুদিন আগে আমরা দেখেছি যে মশার উপদ্রব নিয়ে এক ধরনের অভিযোগ কিন্তু তুলেছিলেন হজ যাত্রীরা এবং সেই বিষয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন যে মশার উপদ্রব কমাতে তাদেরকে কিন্তু ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটিকে ঘিরে তারা দিনে 7 থেকে 8 বার মশার উপদ্রব কমাতে এই হজ ক্যাম্পটিতে স্প্রে করছেন এবং একই সাথে হাজিদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করার জন্যও কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং আজকে মোট 13টি ফ্লাইটে হজ যাত্রায় যারা হাজিরা রয়েছেন 5,233 জন হাজি তারা সৌদির উদ্দেশ্যে পাড়ি জমাবেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের 5টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্সের 4টি ফ্লাইট এবং ফাইন্যান্স এয়ারলাইন্সের মোট 4টি ফ্লাইট, অর্থাৎ মোট
13টি ফ্লাইটে এই আশকোনা হজ ক্যাম্প থেকে তারা সৌদির উদ্দেশ্যে পাড়ি জমাবেন এবং এটি ছিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে আজকের হজ যাত্রার ৪র্থ দিনের সর্বশেষ। দর্শক, হজ সম্পর্কিত বিষয়ে আশকোনা ক্যাম্প থেকে সেখানকার সার্বিক অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সিফাত আল ফাহিম। যাচাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাঙনের সুর। নেতৃত্ব সংকট ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ। অভিযোগ উঠছে কোটি টাকা লুটপাটের। সংগঠনটির সভাপতি রিফাত রশিদ ও দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সহ কয়েকজন শীর্ষ নেতা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার পরই এ পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যায়, চলমান কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার আগে একাধিক গুরুত্বপূর্ণ নেতা সংগঠন ছেড়ে রাজনৈতিক দলে যুক্ত হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে একটি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সংগঠনের একটি অংশ এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে। তাদের দাবি, এভাবে কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার এখতিয়ার কারণেই তারা এটিকে অগণতান্ত্রিক ও একতরফা সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। এছাড়া সংগঠনের ভেতরে আর্থিক অনিয়ম নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। সংগঠনের শীর্ষ কয়েকজন নেতা দাবি করেন, কোটি টাকার বেশি অর্থ লুটপাটের অভিযোগ ওঠার পরই শীর্ষ কয়েকজন নেতা সংগঠন থেকে সরে গিয়ে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, যাতে বিষয়টি আড়াল করা যায়। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিনগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান, হাবিবুরের স্ত্রী পপি সুলতানা, ছেলে পারভেজ ও 3 বছরের মেয়ে সাদিয়া আক্তার। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন হাবিবুর রহমান। ফজরের নামাজ পড়ার পর স্থানীয় এক বৃদ্ধা তাদের ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে সেখানে এগিয়ে গেলে হাবিব, তার স্ত্রী, ছেলে ও মেয়ের গলা কাটা মরদেহ দেখেন। তাৎক্ষণিক বৃদ্ধার চিৎকারে গ্রামবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানায় সংবাদ দেয়। পরে সকাল 8টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ 250 শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের মণিপুর রাজ্যে আঘাত হেনেছে মাঝারি মাত্রার ভূমিকম্প। এতে বাংলাদেশেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার স্থানীয় সময়ে সকাল শুরু হওয়ার আগেই ভোর 6:30টার দিকে বাংলাদেশে কম্পনটি অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের কামজং এলাকা। স্থানীয় সময় মঙ্গলবার ভোর 5:59 আঘাত হানায় ভূমিকম্পের মাত্রা ছিল 5.2। ভূপৃষ্ঠের প্রায় 62 কিলোমিটার গভীরে এর উৎপত্তি ঘটে। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সামান্য ভিন্ন তথ্য দিয়ে জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল 5 ও এর গভীরতা ছিল প্রায় 100 কিলোমিটারের বেশি। আবারও আলোচনায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। বিধানসভা নির্বাচনের আগে রেশন দুর্নীতি মামলার তদন্তে জনপ্রিয় টলিউড অভিনেত্রীকে তলব করেছে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী 22 এপ্রিল সল্টলেকের ইডির সদর দপ্তর সিজিও কমপ্লেক্সে নুসরাত জাহানকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রে জানা গেছে, উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য থাকাকালীন করোনার সময় বাংলাদেশে গম পাঠানো ঘিরে দুর্নীতি হয়েছিল। তদন্তকারী সংস্থার দাবি, ওই দুর্নীতিতে বেশ সন্দেহজনক সূত্র পাওয়া গেছে নুসরাত জাহানের বিরুদ্ধে। এই জন্যই নুসরাত জাহানকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ইডি সূত্রে জানা গেছে, নুসরাত জাহান সল্টলেকের ইডির সদর দপ্তর সিজিও কমপ্লেক্সে যেতে অনিচ্ছা প্রকাশ করেছেন। নির্দিষ্ট দিনে তাকে দিল্লির দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন নুসরাত।
এর আগেও অভিনেত্রী নুসরাত জাহানকে ফ্ল্যাট দুর্নীতি মামলায় 2023 সালে তলব করেছিল ইডি। পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ব্যতিক্রম ঘটলে দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা আলোচনায় বসতে যাচ্ছে, আর যদি তা না করে তবে তারা এমন সমস্যার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি। একটি ন্যায্য চুক্তির আশা প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, আশা করছি তারা একটি সম্মানজনক চুক্তিতে আসবে এবং নিজেদের দেশকে পুনর্গঠন করবে। তবে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের পক্ষে সাফাই গিয়ে ট্রাম্প বলেন, তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না, এটি করতেই হতো। সবকিছু সুন্দরভাবে মিটে যাবে ও সবাই খুশি হবে বলেও প্রত্যাশা করেন তিনি। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য করতে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা যৌন সহিংসতা, যৌন নিপীড়ন ও হয়রানিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা এমন অভিযোগ তুলেছেন। ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুরা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন। এর মধ্যে রয়েছে হামলা, জোরপূর্বক নগ্ন করা, শরীরের ভেতরে আক্রমণাত্মক ও বেদনাদায়ক তল্লাশি, ইসরায়েলিদের নিজেদের যৌনাঙ্গ প্রদর্শন এবং যৌন সহিংসতার হুমকি। গেল 3 বছরে ওয়েস্ট ব্যাংক প্রোটেকশন কনসোর্টিয়ামের গবেষকরা সংখ্যা সংশ্লিষ্ট যৌন সহিংসতার 16টি ঘটনা নথিভুক্ত করেছেন। তবে লজ্জা ও সামাজিক ঘৃণার ভয়ে অনেকেই প্রকাশ্যে অভিযোগ তোলেনি বলে ধারণা করা হচ্ছে। এক প্রতিবেদনে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর এই জোট জানায়, যৌন সহিংসতাকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করতে, তাদের নিজ ভূমি ও বাড়িতে থাকা বা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্তকে প্রভাবিত করতে এবং দৈনন্দিন জীবনের ধারা পরিবর্তন করতে। পশ্চিম তীরে যৌন সহিংসতা এবং জোরপূর্বক স্থানান্তর শীর্ষক গবেষণায় 2023 সাল থেকে ফিলিস্তিনিদের কমিউনিটি ও তাদের বাড়ির ভেতরে যৌন সহিংসতা এবং অপমানজনক আচরণের বাড়তে থাকা ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে। এবারে খেলার খবর। এক মৌসুমের জন্য পাকিস্তান সুপার লিগ থেকে নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন সানাকা। লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তি করেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ায় এ শাস্তি পেয়েছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিস্তারিত পর্যালোচনার পর দেখা গেছে সানাকা একতরফাভাবে চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন, যা খেলোয়াড় নিবন্ধন শর্ত ও ত্রিপক্ষীয় চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ফলে তিনি পিএসএল 2027 পর্যন্ত খেলতে পারবেন না। এর আগে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবিবানিকেও একই কারণে 2 মৌসুমের জন্য নিষিদ্ধ করেছিল পিসিবি। তিনি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। চুক্তির শর্ত রক্ষা না করে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন। তবে সানাকার ক্ষেত্রে শাস্তি কিছুটা কমানো হয়েছে, কারণ তিনি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। লাহোর কালান্দার্স তাকে প্রায় $27,000 দলে নিয়েছিল, কিন্তু পরে তিনি প্রায় $2,14,000 চুক্তিতে আইপিএলে যোগ দেন, যা তার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের 3,885টি কেন্দ্রে একযোগে কঠোর নিরাপত্তায় শুরু এসএসসি পরীক্ষা। পরীক্ষার আগের দিনেও জেলায় জেলায় এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি। 7 সকালে ভারতে 5.2 মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও। চুক্তি না হলে ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের। এবং আইপিএলে যোগ দিয়ে পিএসএলে নিষিদ্ধ শ্রীলঙ্কার অলরাউন্ডার সানাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।